যে তারা কেয়ারটেকার সরকার বাতিল করছে মানুষের ভোটাধিকার রক্ষা করবার জন্য। এর হচ্ছে বড় মুনাফিকি যেমন হতে পারে না, একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্রের 1 নম্বর কথা হল জনগণের সম্মতি। সেই সম্মতি দেবার যেখানে সুযোগ নাই, সেই রকম একটা সংসদ নিয়ে একটা অবৈধ সরকার গঠন করে আবারও 5 বছর ক্ষমতায় থাকবার জন্য দেশে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে জিম্মি করে, তার অধিকারকে জিম্মি করে নির্লজ্জের মতো তারা গণতন্ত্রের কথা বলে। এবং আমাদেরকে এই গণতন্ত্রের স্লোগানকে মানতে হবে বলে তার চোখ রাঙায়। এইটার বিরুদ্ধে সংঘবদ্ধ সচেতন প্রতিবাদ না হলে শুধু বাংলাদেশের কপালে যে দুর্ভাগ্য আছে তা না। যে কথা মোবাশ্বের সাহেব বললেন, তার যে প্রিয় রাজনৈতিক দল যিনি মুক্তিযুদ্ধ করেছেন, সেই ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ করেন, সর্বশেষ ভোট দিবেন, আবারও নাকি ভোট দিবেন, হ্যাঁ, সেটাও বিপর্যস্ত হবে। অনেক ধন্যবাদ। আমি এটা দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি চিটাং থেকে বলছিলাম, মিল্টন। জি বলুন। জি, আজকে আমরা খুব গভীর দুঃখের সাথে জানাচ্ছি, এবং আপনিও আজকে আলোচনার কথা বলছেন কি নিয়ে আলোচনা করবেন, কিন্তু দেশের পরিস্থিতি এমন ভাবে দাঁড়িয়েছে যে আজকে 2 দিন খালেদা জিয়া রোড ফর ডেমোক্রেসি যে ইয়েটা দিছে কর্মসূচি, সেই কর্মসূচিতে সরকারি বাহিনী যেভাবে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল মিটিং করতেছে এবং তাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না, এইটা সরকারি থেকে কিভাবে আমরা একটা সুষ্ঠু সামনে নির্বাচন কিভাবে আশা করতে পারি এবং গণতন্ত্র কিভাবে চলতে পারে সেটাও আমরা বুঝতেছি না। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য মুবাশ্বের ভাই। ধন্যবাদ। উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি প্রথমেই একটা জিনিস আপনার সামনে তুলে ধরি। ওনার কথার পরিপ্রেক্ষিতে সমস্ত মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার এখন প্রশ্ন যে খালেদা জিয়াকে কি বিএনপির লোকজন হত্যা করার চিন্তা ভাবনা করতেছে? এক, না যুবদল, না জামাত শিবির, তাদের হাত থেকে রক্ষা করার জন্য কি সরকার এই প্রচন্ড ব্যবস্থা নিয়েছে কিনা আমি জানতে চাই। অথবা আওয়ামী লীগের কেউ তাকে হত্যা করতে চাচ্ছে কিনা, এটাও আমার এখন প্রশ্ন। কারণ সরকার যেভাবে যুদ্ধকালীন অবস্থান নিয়েছেন ওখানে, আর গতকালকে আমার জেনারেল সেক্রেটারি যে কথা বললেন, আমি বিনয়ের সাথে বলতেছি যে আমার দৃঢ় বিশ্বাস উনি তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না। কারণ উনি বলেছেন যে দেশে সমস্ত অবস্থা নরমাল অবস্থায় আছে, ঢাকাতে কোনো কাউকে বাধা দেওয়া হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কিন্তু ওনার পাশে বসা ওবায়দুল সাহেব সকালবেলায় সেক্রেটারিয়েটে ওনার ইয়েতে বলেছেন পরিষ্কারভাবে যে নিরাপত্তাজনিত কারণে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পাশাপাশি দুইজনের 2 বক্তব্য যদি কালকে, এগুলি তো আমরা টেলিভিশনেই দেখেছি, দেখি তাহলে বোঝা যাবে যে কি দুরবস্থার মধ্যে আমরা আছি। এবং উনি আরো একটি কথা বলেছেন, এবং কথা প্রসঙ্গে আমি কি কারণে বলতেছি যে উনি সুস্থ ছিলেন কিনা এটা আমার এখন সন্দেহ। উনি বলেছেন যে খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী নিজে এই ব্যবস্থা চেয়েছেন। বাকি লাইনগুলি আমি একটু অ্যাড করি। তাহলে খালেদা জিয়া ওনাদেরকে বলেছেন যে আমি যখন বের হতে যাবো আমাকে ধাক্কা দিয়ে আপনারা ভিতরে ঢুকাই দেবেন, পুলিশ দিয়ে প্রোটেক্ট করবেন। এবং নিশ্চয়ই খালেদা জিয়া এই কথাও বলেছেন যে আমি যাতে গাড়ি নিয়ে কোনো অবস্থায় বের না হতে পারি সেই জন্য 4-5টা বালুর ট্রাক ওইখানে দিয়ে রাখবেন। এর চেয়ে মকারি একটি তৃণমূল থেকে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল, তার জেনারেল সেক্রেটারি যখন এই কথা বলে, লজ্জায় আমার মাথা নুয়ে যায় যে আমি এই দলটির সাথে এখনো সম্পৃক্ত। আমি মনে করি বঙ্গবন্ধুর সে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের ভিতরেই কিছু লোক রয়ে গেছে যারা তিলে তিলে এখান থেকে ধ্বংসর বীজ বপন করছে। আরেকটা কথা আমি বলবো, বীজ বপন করছে তার বড় প্রমাণ, যে কোনো রাজনৈতিক দলের লোক সম্পর্কে মিডিয়াতে এবং সরকারি ডকুমেন্টে যখন দেখা যায় অস্বাভাবিক রকম আর্থিক সমাগম তাদের হয়েছে, অন্তত চক্ষু লজ্জার খাতিরেও তো জেনারেল সেক্রেটারির পরের দিনই প্রত্যেকের কাছে একটি করে চিঠি পাঠানো উচিত ছিল, শোকজ, যে তুমি তোমার এগুলি কোথায় পেলে, কিভাবে পেলে, জরুরি ভিত্তিতে 7 দিনের ভিতরে দলকে জানাও, না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নাও। অন্তত চিঠিটি ইস্যু করলে আমি বলতাম যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক দল। কবির এটা মৌলিক প্রশ্ন তুলেছেন মুবাশ্বের ভাই। সৈয়দ আশরাফ সাহেব একজন ভদ্র সজ্জন হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের নেতা কর্মী, হুইপ, মন্ত্রীদের ব্যাপারে যে সমস্ত স্বীকারোক্তিমূলক দুর্বৃত্তায়নের যে ফিরিস্তি বেরিয়েছে তার মধ্যে তার নাম নাই। কিন্তু আমি শুধু একটা জায়গায় একমত না হয়ে পারছি না যে তিনি হয়তো ওই পুরো বেলা ঘুমিয়েছেন, আর
উনি অনেক বেলা করে ঘুমান বলে তার মন্ত্রী কলিগরাও নানান ধরনের অভিযোগ করেন। তিনি আসলে কালকে দেখেন নাই ঘটনাটা। তাহলে কবির, তোমার এটার সাপোর্ট একটা কথা বলি, উনি কয়েকবার বলেছেন দেখেন নাই, যেটা একদম একদম 100% শিওর, কারণ উনি কয়েকবার বলেছেন যে খালেদা জিয়া গোলাপি রঙের শাড়ি পরেছে। আমি বহুবার রিওয়াইন্ড করে আমি রেকর্ডগুলি দেখেছি যে উনি সাদা শাড়ি পরেছেন। দেখেন নাই, ওনার তো কালার ব্লাইন্ড হয়ে যাবারও কোনো কারণ নাই, তাহলে তো সেটা অন্য প্রসঙ্গ। আমার ধারণা এই যে গোলাপি টোলাপি এগুলো বলে, এটা আপনি যদি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ নেতৃত্বের একটা বিরাট অংশের, সবার হয়তো নয়, খালেদা জিয়ার রূপ, গুণ, সৌন্দর্য, রুচি এগুলি নিয়ে তাদের একটা ইনফ্লেটেড হয়তো ধারণা আছে। তাদের কিন্তু বিরাট অংশ তার ব্যক্তিগত জীবন, তার শাড়ির রং, গায়ের রং এগুলি নিয়ে জনসভায় বক্তৃতা করে। সম্ভবত কোথাও তাদের একটা হীনমন্যতা আছে। সেই হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ এই সমস্ত কথা বলার মধ্য দিয়ে প্রকাশিত হয়, যেটা জনগোষ্ঠী হিসেবে আমাদের জন্য বিব্রতকর। সেটা হলো একটা ব্যাপার। আপনি আরেকটা যেগুলো এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করুন। আমি বলছি যে আওয়ামী লীগ যেটা সত্যি তৃণমূল থেকে উঠে আসা সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত একটা রাজনৈতিক দল, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এবং মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্রের কথা বলেছে, তার গণতন্ত্রের ব্যাপারে এবং বিরোধী দলকে দমন করবার ক্ষেত্রে তার যে নির্লজ্জতা নানানভাবে প্রকাশিত হচ্ছে প্রতিদিন। সর্বশেষ আমরা ওই দিন দেখলাম, গতকালকে কি দেখেছি আমরা, সুপ্রিম কোর্টের গেট ভেঙে ওখানে 150-200 উকিল। তোমাকে একটু কারেকশন করি, আমি ওটা ওনার সাথে আলাপ করছিলাম, আমি এই ঘটনাটা পুরাটা দেখেছি। পুলিশ নিজেরা তালা চাবি লাগিয়েছে চেন দিয়ে, এবং যখন এই ছাত্রলীগ এবং বিভিন্ন রাজনৈতিক আওয়ামী লীগের বিভিন্ন দল যখন ওখানে আসে, তখন ঢিলাঢিলি চলছে, পুলিশ আস্তে আস্তে সরে গেল। এই সময় দুইটি ছেলে, আমি আবার ক্লিয়ারলি বলছি, দুইটি ছেলে ঢিল মারার মাঝখানে ওখানে যে তালা খুলে দিল। আমার প্রশ্ন, এই চাবি কার কাছে ছিল? এই চাবিটা ওই ছেলেদের হাতে কোথা থেকে গেল? এটা আমি হয়তো খেয়াল করিনি, কিন্তু এটা যদি কোথাও সত্য হয়, চাবি ছিল। এক্স্যাক্টলি, সরকার সিদ্ধান্ত নিয়ে এই দেশের সর্বোচ্চ আদালতের ভেতরে তাদেরকে মারপিট করবার জন্য তাদের লোকদেরকে উস্কে দিয়েছে, এবং পুলিশকে আমরা সরে যেতে দেখেছি। পুলিশকে প্রতিদিন আমরা লক্ষ্য করি, ওয়াটার গান ছিল, সেটা কিন্তু ব্যবহার করা হয়নি। প্রতিদিন আমরা পুলিশকে অত্যন্ত দলীয় ভাবে ব্যবহার করতে দেখি। আমি জানি না এই পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যৎ কি হবে। এটা একটা দিক। প্রেস ক্লাবে আপনার মনে আছে যে বিএনপি আমলে পুলিশ ঢুকে পড়েছিল, টিয়ার গ্যাস মেরেছিল বাইরে থেকে ভিতরে, এবং তার বিরুদ্ধে আমরা ভীষণ সবাই মিলে তীব্র সমালোচনা করেছি, এবং সরকারকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে শেষ পর্যন্ত সরি বলতে হয়েছিল। আচ্ছা, কালকে দেখলাম যে হ্যাঁ, ওই গেটের ভিতরে বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু সাংবাদিকদের 90% আওয়ামী লীগ বিএনপিতে বিভক্ত হয়ে আছে অন্য সবকিছুর মতন। তো আওয়ামী লীগও ভিতরে মিটিং করে, বিএনপিও ভিতরে মিটিং করে। সেই মিটিং এর মধ্যে প্রতিদিন পরস্পরের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উত্থাপন করে। তার জন্য বাইরে থেকে গিয়ে সশস্ত্র পুলিশের সামনে লাঠি নিয়ে সেখানে অ্যাটাক করতে হবে, এবং আরো দুর্ভাগ্যজনক দেখলাম অপরাংশের নেতা তাদেরকে টেলিভিশনে সাফাই সাক্ষী দিচ্ছে যে এরকম করলে এরকম হবে। এগুলি হওয়া উচিত নয়। এই সব প্রেসিডেন্টস খুব খারাপ হয়, দিন দিন বাড়তে থাকে। তার আগে সকালবেলায় 25 থেকে 35 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সুশৃঙ্খল একটা মিছিল করে তাদেরই ক্যাম্পাসের দোয়েল চত্বরের সামনে সেখানে এসে তারা পুলিশের মুখোমুখি হয়েছে। পুলিশ বলেছে আপনারা এগোতে পারবেন না, তখন তারা বসে পড়েছে। সেইখানে বসা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আওয়ামী লীগের সশস্ত্র লোকেরা, লাঠি সোটায় সশস্ত্র লোকেরা গিয়ে হামলা করেছে, তাদেরকে অপদস্থ করেছে, পত্রপত্রিকা ছবি বাড়িয়েছে। এখন তারা গণতন্ত্রের কথা বলছে, আর কাউকে, কোন উকিলদেরকে না, সাংবাদিকদেরকে না, শিক্ষকদেরকে না, তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যে আওয়ামী লীগ এবং খালেদা জিয়া তাকে তো নয়, তাদের কাউকে কোনো কথা বলতে দিবে না। শ্বাসরুদ্ধকর একটা অবস্থা তৈরি করেছে। মিছিল মিটিং সমাবেশ কিছু করতে পারছে না মানুষ, এবং তারা বলবে যে তারা একটা গণতান্ত্রিক শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে তারা কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সেই গণতান্ত্রিক মূল্যবোধকে পায়ে দলিয়ে তারা তাদের স্বৈরতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার যে চেষ্টা করছে, এটা বাংলাদেশের শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নয়, আমাদের সবার ভবিষ্যতের জন্য আপনার ভীষণ একটা অশনি সংকেত। এটাকে রুখতে হবে। 1, 2, একটা কথা আমি বলতে চাই, যেটা আপনি বলেছেন
যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী তিনি কি এগুলো দেখেন না? আমার ইদানিং মনে হয় তিনি তো এতদিনে যদিও শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দুইজনেরই রাজনীতিতে এক ধরনের ল্যাটারাল এন্ট্রি হয়েছে, একবার পার্টি চিফ হিসেবে সরাসরি নিয়োগ হয়েছে, তারপরেও এতদিন পরে তো শেখ হাসিনা যে পরিবার থেকে এসছেন, যে পরিবেশে বড় হয়েছেন রাজনৈতিক পরিবেশে, এবং তারপরও তো বহু বছর হয়ে গেল সিজন পলিটিশিয়ান, তিনি এগুলো বুঝবেন না বলে আমার মনে হয় না। আমার কেন জানি মনে হয় জানি, আমার ভুল হতে পারে, সে হচ্ছে যে তার চারপাশের লোকেরা তাকে জিম্মি করে ফেলেছে, যারা তাকে কেন্দ্র করে লুটপাট করেছে, দুঃশাসন করেছে, জনরোষের আক্রান্ত হবার সম্ভাবনা তৈরি হচ্ছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতায় এলে দেশে থাকতে পারবে না, তারা তাকে এখন ব্ল্যাকমেইল করছে বলে আমার ধারণা। তারা মনে করছে যে উনি যদি প্রধানমন্ত্রী না থাকেন তাহলে তাদের জীবন অস্তিত্ব এবং প্রভাব প্রতিপত্তি বিপন্ন হবে। এই জন্য কি জনগণকে মূল্য দিতে হবে? আমার ধারণা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিক্টিমে পরিণত হচ্ছেন। বোধহয় খুব বেশি সংখ্যক লোকের জন্য না, 100, 200, 500 লোকের জন্য আমাদের ইতিহাস, আমাদের গণতান্ত্রিক সম্ভাবনা, আমাদের মুক্তিযুদ্ধের আসল চেতনা, মূল চেতনা, এগুলোকে জিম্মি করে ফেলছে তার চারপাশের কিছু লুটেরা লোক। খুবই অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন নিই। জি হ্যালো। জি বলুন। আমার নাম মুতালিক, আমি ধানমন্ডি থেকে বলছি। আমি নুরুল কবির সাহেবের কাছে প্রশ্ন করতে চাই। জি করেন। বাংলা মোটরে যে বোমটা বাজছিল এটা মিডিয়াতে আসার সাথে সাথে গোয়েন্দা সংস্থা বা গভর্নমেন্টের লোক বললেন যে এটা বিএনপির মহাসচিব এবং বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। তাহলে আমার কি প্রশ্ন, গভর্নমেন্ট এবং গোয়েন্দা সংস্থার লোকই কি এর সাথে জড়িত? জি, মানুষের মনের মধ্যে, মানুষের মন কিন্তু চিন্তাশীল। মানুষ নানান, যে সরকার অপব্যাখ্যা দিক কিংবা বিরোধীদের কোন অপব্যাখ্যা দিক, মানুষ তার মতো করে তার বুদ্ধি, কাণ্ডজ্ঞান, অভিজ্ঞতা, ইতিহাসবোধ এগুলি মিলিয়ে একটা অর্থ করে নেয়। তবে এটা যেমন সত্য, একসঙ্গে সত্য, আনফর্চুনেটলি বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা তো অপসংস্কৃতি রাজনীতি চলে এসছে। তাই কিছু খারাপ ঘটনা ঘটুক না কেন, সরকার প্রথমে বিরোধী দলকে বলবে, বিরোধী দল সরকারকে বলবে, কোন রকম ইনভেস্টিগেশন ছাড়া। আপনি একটা ছোট্ট অন্য সেক্টর একটা উদাহরণ দিই, তাজরিন গার্মেন্টস এর হত্যাকাণ্ড, আমি এটাকে হত্যাকাণ্ডই বলি, কারণ শেষ পর্যন্ত ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার অবহেলার কারণে হয়েছে বলে প্রমাণিত হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন এটা একটা সাবোটাজ, ষড়যন্ত্র। তাহলে এইরকম যে ঘটনা যেটার মধ্যে সরাসরি রাজনীতি সম্পৃক্ত নাই, সেইখানেও এই যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ কল্পনা করা, এইটা একটা সাংস্কৃতিক বদভ্যাসে পরিণত হয়েছে। এই যাদের চিন্তাশীলতা নাই, বস্তুনিষ্ঠভাবে ভাবতে অক্ষম, পারিপার্শ্বিক অবস্থার দৃশ্যে একটা সঠিকের কাছাকাছি হাইপোথিসিস তৈরি করার মননগত যোগ্যতা নাই, তাদের হাতেই দেশ পড়েছে। আমরা এই যে ভদ্রলোক বলেছেন তারই খেসারত আমরা দিয়ে যাচ্ছি। এই প্রশ্নে কিছু বলা আছে না? আমি একটুখানি আরো একটা দুঃখের কথা আপনাকে বলি। যেহেতু আমি ওই অনুষ্ঠানে আমি নিজে ছিলাম, আমি কিছু বক্তব্য রেখেছি। প্রধানমন্ত্রী বললেন যে এই যে নাগরিক সমাবেশ, আমরা যেটা ভাবনা যেটা বাংলাদেশ, হ্যাঁ আমরা যেটা ওখানে আমিও ছিলাম, ওদের সম্পর্কে উনি একটি কথা খুব বারবার, সেটা আবার টেলিভিশনে দেখানো হচ্ছে, বিটিভিতে বিশেষ করে, যে 1-11 কুশীলব এরা, এটা আমি মনে করি সম্পূর্ণ ভুল। তার বড় প্রমাণ আজকে ডেইলি স্টারে ডেট টাইম দিয়ে বলা হয়েছে, আমার নেত্রী স্বয়ং বলেছেন যে দিস ইজ দ্য প্রোডাক্ট অফ আওয়ামী লীগস মুভমেন্ট। এই যে শিফট অফ হাইপোথিসিস এবং অ্যাক্টিভিটিস, এটা খুবই দুঃখজনক। আর উনি যে বক্তব্যগুলি দিয়েছেন সেটাও আমার কাছে খুব কষ্ট লেগেছে। তা যেরকম বলেছেন যে এখানে সবাই এই 111 এর বেনিফিট নেওয়ার জন্য গেছে, এটা তো ঠিক না। এখানে বহু জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, হ্যাঁ বেনিফিট নেওয়ার লোকও ছিল, সরকারি দলের লোকও ছিল, বিরোধী দলের লোকও ছিল। আপনি ঢালাও ভাবে সবগুলি লোককে এই জায়গায় নিয়ে যাবেন না, দেশ নিয়ে তারা ভাবছেন, এই ভাবনা থেকে আপনার কাজ, প্রধানমন্ত্রী হিসাবে আপনার কাজ এর ভিতরে ছাঁকনি দিয়ে থেকে সঠিক তথ্যগুলো নেওয়া। আপনি ঢালাও ভাবে সবাইকে এই কথা বলে দিলেন, এটা একজন নেতৃস্থানীয় ব্যক্তির ইয়ে নাই, এটা ঠিক না। আর একই সাথে আমার এখন মাঝে মাঝে এই ইসলাম প্রশ্ন নেই। হ্যালো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ বলছিলাম ময়মনসিংহ থেকে। জি বলুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর আগে বলছে যে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, কিন্তু 154টা সিটে উইদাউট ভোটে নির্বাচিত হলো, তাইলে 154 সিটের জনগণ কিভাবে তাদের ভোটের অধিকার ফিরে পেল? অনেক ধন্যবাদ। কি উত্তর, আর এটার কি উত্তর দেবেন? এটা শুনেন, দুইটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে, কিছু গল্প বললে পারে বলা যায়। একটা হচ্ছে যে আপনার একটা লোককে হাটে প্রচন্ড মারধর করেছে, সে প্রায় হাটে চুরি করে। তো বাসায় আসলে পরে গিন্নি বলছে তুমি আবার এই অন্যায় কাজ করছো। তো সে গালটাল যেখানে মারটার খেয়েছে এগুলি ঘষতে ঘষতে বলছে হ্যাঁ মারছে, কিন্তু বলছে ভবিষ্যতে করলে পরে আমার অপমান করবে। এখন আমাদের চরিত্র কিন্তু ওই পর্যায়ে পৌঁছে গেছে। আপনি জিনিসটা বুঝে দেখেন যে আমরা কোন অবস্থায় চলে গেছি, যে এগুলিকে সবকিছুই আমরা অন্য দৃষ্টিতে দেখার চিন্তা করতেছি। আর এই যে প্রতিটা ঘটনার সাথে সরকার, আমি 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 একদম পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে এই টার্মে আওয়ামী লীগ এর সময়ে, আওয়ামী লীগ করুক বা যেই করুক বা জনগণ করুক, দেয়ার ওয়াজ এ ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টকে সরকার বিশ্বাস করতে পারে নাই, অথবা এই ডেভেলপমেন্টের বেনিফিট আমরা বিভিন্ন এমপি সাহেব এবং মন্ত্রীদের ঝুলিতে আমরা দেখতে পেয়েছি। আমার এখন প্রশ্ন, ওনার প্রশ্নের সাথে আমারই প্রশ্ন, যে সরকারের হাতে পুরা মেশিনারিজ রয়ে গেছে প্রোটেকশন করার। আমার দৃঢ় বিশ্বাস এই গত 2-3 দিনের ঘটনায় সরকার, এই পুলিশ, সশস্ত্র বাহিনী কারো উপরই বিশ্বাস রাখতে পারতেছেন না, যে কারণে রাস্তায় লাঠি দিয়ে দলীয় লোককে নামাতে হয়েছে। যদি আমার বিশ্বাস থাকতো, আমার যদি আমি সঠিকভাবে বিশ্বাস করতাম যে এই পুলিশ বাহিনী এবং এদেরকে আমি সঠিকভাবে কাজে লাগাতে পারবো, আমার নির্দেশ মতো কাজ করবে, তাহলে কিন্তু দলীয় লক্ষ্যে রাস্তায় নামানোর কোনো প্রয়োজনই নাই। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সমস্যাটা বা সংকটটা হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিকভাবে মোকাবেলা না করে প্রশাসনিকভাবে মোকাবেলা করে কি ফায়দা পাবে সরকার? এইটারও আমি আপনাকে উত্তর দিই। আমরা অহরহ বলতেছি জামাত, শিবির, এদেরকে আমাদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে। তো উচ্ছেদ আপনি কি গুলি করে করতে পারবেন? পৃথিবীর ইতিহাসে কোথাও সম্ভব হয়েছে? এদেরকে কাউন্টার করার একটি রাস্তা, এবং আমি আপনাকে পরিষ্কার বলি, আজ পর্যন্ত জামাত এবং শিবিরের একটি লোককে বিএনপি বা ছাত্রলীগ বা ছাত্র দল বা আওয়ামী লীগে যোগদান করাইতে পারেন নাই। দে বিলিভ, তাদের ফিলোসফিতে তারা বিশ্বাস করে। উই ডোন্ট লাইক দ্যাট, আমরা এটা ঘোর বিরোধী। তাহলে আপনাকে এটা কাউন্টার করার জন্য আপনার মেধাকে ব্যবহার করতে হবে, আপনার ইন্টেলেকচুয়ালকে ব্যবহার করতে হবে। আপনি টেন্ডারবাজি করাবেন ছাত্রদেরকে দিয়ে, সেই ছাত্রদেরকে দিয়ে আপনি শিবিরকে কিভাবে প্রোটেক্ট করবেন? কোনোদিনই পারবেন না। জি ভাই, আমি আসতেছি, কবির ফিরছি, আমি দর্শকের প্রশ্ন নেই। জি হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে বিরোধী দল যে আন্দোলন করছে, সেখানে তাদের সরকারি দলের সাথে বা আওয়ামী লীগের সাথে মতবিরোধ হলেই তাকে বলা হচ্ছে যে পাকিস্তানি দোসর বা পাকিস্তানি। মানে এ থেকে মুক্তির উপায় কি আমরা কোনো মতভেদে না যাব বা কোনো মতামত দিব না, এটা নাকি মানে নিজেদেরকে পাকিস্তানি বলে আরো পরিচিত করব সেটা? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের জবাব আমরা কবির আপনার কাছে শুনবো, একটা বিরতির পরে আসছি, দুজনের কাছ থেকে আমরা শুনবো। না পারেন তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা এফএনএফ মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল এফএনএফ নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি এসএমএস করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। আমার ছেলে বড় হলে ক্রিকেটার বানাবো। না না, ফুটবলার। না না, ইঞ্জিনিয়ার হবে বাবার মতো। চায় বানাও শরীরে হাড্ডি হতে শক্ত আর মেরুদণ্ড দৃঢ়, ভেতরে কাঠামোটাই আসল, শরীরকে ধরে রাখে, যেমন বাড়িকে ধরে। তাই পিএইচপি। পিএইচপি কেন? শেড বানিয়েছো পিএইচপি টিনে। হ্যাঁ, কারণ টিনে পিএইচপি সেরা। ঘরে লাগিয়েছো পিএইচপি গ্লাস, পিএইচপি অ্যালুমিনিয়াম। তাই পিএইচপি টিএমজি বারের উপর সম্পূর্ণ নির্ভর করা যায়। পিএইচপি মানে কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ। পিএইচপি টিএমজি বার, বাড়ির শক্ত মজবুত মেরুদণ্ড।
তা অসুবিধাটা কি? মনির হোসেন ফিফথের আমাকে বাইকটা বলে ডাকে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও। অসম্ভব, কারণ আমি দুই কানেই শুনতে পাই। দিন না কোনো ভালো অ্যাডভাইস যাতে আমার হাইটটা বাড়ে তাড়াতাড়ি। প্রতিদিনের খাবারের সঙ্গে কমপ্ল্যান খাও, দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে ওঠো। তোমার হাইট বেড়ে গেছে। আর মনির হোসেন মনে হয় বোবা হয়ে গেছে। কমপ্ল্যান, বেড়ে ওঠো দ্বিগুণ তাড়াতাড়ি। সিনেমার গল্প তো ছড়িয়েছে আমার আশেপাশে, আর আছে শিপনের সাউন্ড, সুমির কস্টিউম আইডিয়া, নীরার এক্সপ্রেশন, জাহিদের ক্যামেরা। আমাদের আলো ছায়ার স্বপ্ন সত্যি হবে এবার। স্বপ্নকে সফল করুন একসাথে। তাই দামাল সামাল প্যাকেজে 13টি সুপার FNF এ 2টি রবি নম্বরে 4.17 পয়সা আর 11টি যে কোনো অপারেটরে 10 পয়সা কল রেট। অ্যাকশন রবি। যখন আমার পরিবারের খুশির মুহূর্তগুলির সঙ্গী হয় ভিশন LED টেলিভিশন, উজাড় করে দেয় রঙের দুনিয়া। আমার সন্তানকে আগামীর কথা বলে। ভিশন সবার উচ্ছ্বাসকে এক সুরে বাঁধে। ভিশন শুধু একটা টেলিভিশন নয়, আমার পরিবারের একজন। ভিশন LED টেলিভিশন, ইটস দ্য ফিউচার। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার ফিরে এলাম সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি মুবাশশির হোসেন, সম্পাদক নুরুল কবির। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাওয়ার সময় একজন দর্শক ফোন করেছিলেন, তার ফোনটা কি আপনার মনে আছে? জি, মনে আছে। এবং ওই প্রশ্নটাতে যারা ছোট্ট একটা ম্যাচ বসেন, একটা ছোট রেসপন্স আছে 11 সংক্রান্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর যে মন্তব্য। এক নম্বর কথা হচ্ছে যে ওই মন্তব্যের মধ্যে অর্ধেক আছে ওনার আপত্তি হচ্ছে ঢালাও ভাবে বললো কেন, সেখানে আমি একমত। কারণ ওইখানে যারা যারা ছিলেন তাদের অনেকেই এই 11 কুশীলব ছিলেন, এটা সত্য, অনেকেই ছিলেন। কিন্তু আমরা সে তার জন্য সমালোচনা করতে পারি, প্রধানমন্ত্রী পারেন না। কারণ 11 সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে প্রধানমন্ত্রী নিজে। তো এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উইকিলিক্স যে বেরিয়েছিল সেখানে খুব পরিষ্কারভাবে একজন আমেরিকান অ্যাম্বাসেডার তখনকার একটা তার বার্তা ছাপা হয়েছে। ওনারা বলছেন যে মুহূর্তে জানুয়ারি মাসের 6-7 তারিখে যখন তারা গিয়ে দেখা করলেন তৎকালীন বিরোধী দলের নেত্রীর সঙ্গে এবং বললেন যে মিলিটারি টেক ওভার হতে পারে, এরকম একটা গুজব শুনছি, তখন তিনি বলেছিলেন করলে অসুবিধা কি, তারা যদি প্রবলেমটা সলভ করে দিতে পারে। এটা ইতিহাসে এটা বাংলা অনুবাদ হয়ে বাংলায়ও বেরিয়ে গেছে। এবং তিনি যে বেনিফিশিয়ারি তার একটা বড় প্রমাণ হচ্ছে 2 বছর পর যখন তার মানুষের প্রতিবাদের মুখে, আমাদের প্রতিবাদের মুখে যখন ওই সেনাবাহিনী নিয়োজিত সরকার পিছু হতে বাধ্য হয়েছিল, তারপরে পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের বহু ভুক্তভোগী নেতা সহ সকল দলের নেতারা ওই কুশীলবদেরকে, যারা অফিসার ছিল আর্মিদেরকে শাস্তি দেওয়ার কথা বলেছিলেন। কেউ শাস্তি পান নাই, অনেকে পুরস্কৃত হয়েছেন। এটা হল বাস্তব। এর প্রমাণ হচ্ছে যে তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। এবং যেই ধরনের পরিস্থিতির দলের বা গোষ্ঠীর তাকে করতে চান, রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতার কোন গণতান্ত্রিক পদ্ধতি তার কোন সাজেশন অ্যাকোমোডেট করতে রাজি থাকেন না, তার মধ্য দিয়ে যে সংকট তৈরি হয়, সেই সংকটের সুরঙ্গ পথেই কিন্তু এই ধরনের আপনার রাজনীতি বিরোধী শক্তিগুলির ক্ষমতার মসনদে আরোহণ করতে আমরা দেখি। আজ আগামীকাল যদি এরকম ঘটনা ঘটে, তার জন্য এই সময় এর আগের বার যেমন আমি বলবো সবচেয়ে বেশি দায়ী ছিল হাওয়া ভবন, এইবার তো সবচেয়ে বেশি দায়ী থাকবে বঙ্গভবন। বঙ্গভবনকে তো এইরকম একটা কাজে বা অধঃপতিত করার ক্ষেত্রে তো উচিত হবে না। বঙ্গভবন কেন হবে? আমি বলছি গণভবন। তো প্রশ্নটা হচ্ছে যে এইটাকে তো এইরকম ভাবে অধঃপতিত করা ঠিক হবে না। ফলে রেটারি বাদ দিয়ে আপনি লক্ষ্য করুন, মানুষের কথা প্রমাণ লাগে। রেমান সোবহান সেখানে উপস্থিত ছিলেন। রেমান সোবহান হচ্ছে বাংলাদেশ আন্দোলনের যারা অর্থনৈতিক যুক্তিগুলি প্রতিষ্ঠা করেছিলেন। সে প্রবন্ধের নাম ছিল টু থিওরি, টু ইকোনমি, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের ইকোনমি এবং বাংলাদেশের ইকোনমি যেটা দুই রকম, এবং বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ইকোনমি কিভাবে শোষণের শিকার হয়েছে। স্বায়ত্ত শাসনের রাজনৈতিক আন্দোলনে অর্থনৈতিক যে যুক্তিগুলি প্রয়োজন পড়ে সেটা গবেষণা করে রেমান সোবহান বাংলাদেশের স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে দিয়েছিলেন। তাকে আওয়ামী লীগ গালাগাল দিচ্ছে। জাস্টিস হাবিবুর রহমান, আপনার মনে থাকবার কথা, অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে তার নেতৃত্বে যে ভোট হয়েছিল, সেই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। তার জন্য বিএনপির কত গালিগালাজই না।
এই জাস্টিস হাবিবুর রহমানকে শুনতে হচ্ছিল, তাকে অপমানজনক কথা বলছেন। আমার মনে হয় পেছনের দিকে তাকিয়ে দেখা দরকার, এই দেশে কার কি অবদান আছে, যে একটা স্বাধীন দেশ তৈরি করতে, যে দেশে শেখ হাসিনারা, খালেদা জিয়ারা প্রধানমন্ত্রী হবেন, সেগুলি মনে রেখে যদি কথাবার্তা বলেন, নিজেদের জন্য ভালো, ইতিহাসের সত্য প্রতিষ্ঠিত থাকবার জন্য ভালো, রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ভালো। আর যদি ওই প্রশ্নের উত্তর দিতে বলেন আমাকে, অত্যন্ত সুন্দর এবং একটা বেদনাদায়ক প্রশ্ন তিনি করেছেন, যে আওয়ামী লীগকে আমরা লক্ষ্য করি যে যেই তার সমালোচনা করুক না কেন, তাকে পাকিস্তানপন্থী বলবে, বিএনপি বলবে, জামাত বলবে, শেষ পর্যন্ত রাজাকার বলবে, অথচ এই আওয়ামী লীগ তার শাসনকে পাকাপোক্ত করবার জন্য, ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য সবসময় রাজাকারদের সঙ্গে কোনো না কোনো হয় রাজনৈতিক সংহতির মধ্যে এসছে, অথবা বৈবাহিক আত্মীয়তা পাতিয়েছে, অথবা এমপি মন্ত্রী বানিয়েছে। বিএনপি তো করেছে, বিএনপির এই ব্যাপারে চিহ্নিত আসামি, এবং এই কারণে বিএনপিকে কখনোই আমাদের ক্ষমা করার কোনো সুযোগ নাই। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে মুখে ফেনা তুলে এই তলে তলে যে এদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তার সর্বশেষ প্রমাণ তো শস্যাবাড়িতে এখনো পর্যন্ত এই ইলেকশনও, এই যে হাস্যকর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থী হচ্ছে মৌলানা নুরুল ইসলাম, যে 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার তাকে ধর্মমন্ত্রী মর্যাদায় পতাকা ওড়ানোর সুযোগ দিয়েছিল, যে একেবারে পরীক্ষিত রাজাকার। নাগবি চিটাগংয়ে তার আওয়ামী লীগের লোকেরাই রাজাকার হিসেবে, জামাত হিসেবে এখনো পর্যন্ত, বাংলার ছেলে। হ্যাঁ, আচ্ছা, তো তারটা না হয় যে নানান সার্কামস্টেন্সের কথা বলেছে, সে তো আর জামাত করে নাই, কিন্তু এই তো সব জামাতের লোক। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এটা ব্যবহার করে। আমার ভয়, দুঃখ যে আওয়ামী লীগের অধিকার আছেই সার্টিফিকেট দিবার, যে স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম নেতৃত্ব দিয়েছে, কিন্তু এইটাকে এত স্থূল স্বার্থে ব্যবহার করলে আওয়ামী লীগের সার্টিফিকেট দেওয়ার অধিকার একসময় হারিয়ে ফেলবে। ধন্যবাদ কবির। মোবাশ্বের ভাই, এখন অন্য প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গ ঠিক আছে, এ তো দেখছি যে রাজনৈতিক সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসার পর তো আমরা দেখছি না, আমরা অন্ধকার দেখছি। আওয়ামী লীগের কৌশলটা কি আমি জানি না, আমি আপনার বের হয়ে আসার চেষ্টা করছি। আমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করি, সুউচ্চ ভবন থেকে ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। উই আর জাস্ট ড্রপিং, ওই 40 তলা 50 তলা বিল্ডিং থেকে আমরা পড়ছি, আর পড়াকালীন আমরা এইসব আলোচনা করছি। নাও ওই পড়াটা কতটুকু কমফোর্টেবল করা যায় এখন ওইটুকুই বোধহয় আমাদের চিন্তার মধ্যে আছে, নিচে কেউ কুশন দিবে নাকি ওখানে ওয়াটার বডিজ দিবে, যে একটু হাড় হাড্ডি যাতে কম ভাগে মৃত্যুর আগে। এর বাইরে আমি কিন্তু সামনে কিছুই দেখছি না। কারণ বিএনপি আজকে যদি জামাতের সাথে না থাকতো, বিএনপিকে হারানোর ক্ষমতা কারোই ছিল না। বিএনপিকে জামাতের গাঁটছাড়া বাঁধার সাথে সাথেই, এবং তারা ওপেনলি যে কাজগুলি করছে, বিএনপি গণতান্ত্রিক একটি দল হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারত। যদিও তারা ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে, কিন্তু এত বছরে দে কুড মেক দেমসেলফ সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। এইখানে তারা কেন জামাতকে সরাসরি তাদের ভিতরে নিচ্ছে? ঠিক আছে, বাইরে থেকে যেরকম আওয়ামী লীগ সহযোগিতা করেছিল, তোমরা বাইরে থেকে যুগপৎ অনুষ্ঠান করো, কিন্তু বিএনপি তো বিএনপির ঘাড়ের উপরে বসে আছে জামাত, এবং আমরা প্রত্যেকটা আন্দোলনের মধ্যে দেখতেছি বিএনপির কেউ না, 99% জামাত ইজ ডুইং দ্যাট। জামাত কিন্তু তার টার্গেট ফুলফিল করতেছে, এবং মোস্ট অফ দ্য কেসে সরকারি মেশিনারিজ, যেসব আর্মস, অ্যামুনিশন, গ্রেনেড আজকেও যে পরিমাণ ধরে নিয়ে আসছে, সবগুলি জামাত শিবিরের। এরপরেও জামাতকে কি কারণে বিএনপি ধরে রাখছে? আমি ওই কবিরের আওয়ামী লীগকে যেরকম ব্ল্যাকমেলের কথাটা আসলো, আমার এখন দৃঢ় বিশ্বাস হয় জামাতের হাতে এই ধরনের কোনো কিছু তুরুপের তাস আছে, যেটা দিয়ে বিএনপিকে বাধ্য করা হচ্ছে যে আমাদেরকে বাদ দিলে তোমাদের এই খবর আমি বের করে। দুইটা দলই আদারওয়াইজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আপনি 12 বছর 13 বছরের একটি মানুষকে জিজ্ঞেস করেন, সে কি উত্তর দেয়? আমি ওই নাগরিক ভাবনায় আমি খালি একটা কথা বলেছিলাম, যে আমার ভাবনা আপনাদের সামনে তুলতে চাই না, আমি একজন রিকশাওয়ালার ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রিকশায় এই কারণ এখন বর্তমানে রিকশায় চড়তে হয়। রিকশাওয়ালা আমাকে বলতেছে, স্যার দেশে যখন খরা লাগে আমরা তো পানির জন্য যে মাঠে সেজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহ তাআলাকে বলি যে বৃষ্টি দাও, না হলে আমরা এখান থেকে উঠবো না, এই রোদ্রের ভিতরে আমরা পড়ে থাকি, ইস্তিসকা নামাজ। হ্যাঁ, তো আমরা কি এখন এই কাজটা করতে পারি না? বললাম সেটা কি কাজ?
বলে সমগ্র দেশে স্যার রাস্তায় যে আমরা সেজদাতে পড়ে থাকি বলে স্যার একটাই খালি দোয়া করব, আল্লাহ এই দুই নেত্রীকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছাইয়া দাও। আলহামদুলিল্লাহ, এটা আমার বক্তব্য না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা হলো সাধারণ মানুষের ফ্রাস্ট্রেশন কি পর্যায়ে আর কি, যেটা মানুষের হতাশার কথা, মানুষের তাদের প্রতি যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার নাম এটার অভিমান, এটা তো একই সঙ্গে এটাও তো সত্য। বাংলাদেশে এই মুহূর্তে এই দুইজন নারী, তাদের পেছনে যত লোক যদি এখনো পর্যন্ত সমর্থন দেয়, এটা পৃথিবীর কোন দেশে এত বড় ভাগ্য হয়, এত সৌভাগ্য হয়। তো সেইটা এবং এটা তারা বেশ খানিকটা অর্জনও করেছেন। একটা অংশ এর মধ্যে তাদের সমর্থকদের মধ্যে বিরাট অংশ বাধ্য হয়ে এগুলি করে, আওয়ামী লীগের অত্যাচারে বাধ্য হয়ে বিএনপি করে, বিএনপির অত্যাচারে বাধ্য হয়ে আওয়ামী লীগ করে। কিন্তু সত্যিকার অর্থেই এই দুইজন নেত্রীরই কিন্তু জেনুইন সমর্থক আছে, তাদেরকে ভালোবাসে, পছন্দ করে, তাদের উপর ভরসা করে, এরকম মানুষের সংখ্যা কিন্তু লাখো লাখো। তারা যখন এরকম কথা বলে, এটা বড় দুঃখে বলে। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি হবে। আপনি একটা কথা বলেছেন যে উপর থেকে পড়ছে, পতন নিশ্চিত। পতনটা কতটুকু বেদনাদায়ক হবে, কুশন কেউ দিবে না দিবে না। আপনি লক্ষ্য করুন, এই কথাটা অন্যভাবে বললে কথাটা ইতিমধ্যে সত্যি পরিণত হতে শুরু করেছে। কিভাবে? 154টা কনস্টিটুয়েন্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লোকেরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপিরা সারা সময় সবসময় দেখেছি সবচেয়ে সম্মানিত মানুষ। এই 154 জন সম্মানিত এমপি আপন আপন বাড়িতে যেতে পারেন না, এলাকায় যেতে পারেন না। আচ্ছা, বাকি যে 146, ওইটার মধ্যে ভোট হওয়া যে কত ভয়াবহ ঘটনা ঘটতে পারে সেইটা এখনকার সরকার প্রধান এবং তার পারিষদবর্গ জানে বলেই তো সারা দেশকে অবরুদ্ধ করে, বিএনপির সমস্ত লোকজন গ্রেফতার করে, রাজনৈতিক প্রতিপক্ষের সবাইকে গ্রেফতার করেও এটা তারা নিষ্পন্ন করে নিয়ে আসতে চায়। প্রশ্নটা হচ্ছে যে দেশের যদি 10 কোটি ভোটারের মধ্যে 5 কোটি ভোটারকে বা কিংবা 16 কোটি লোকের মধ্যে 8 কোটি ভোটার লোককে, অথবা 5 কোটি 6 কোটি লোককে কি গ্রেফতার করতে পারবে? পারে কোন সরকার? এই সরকারও পারবে না। ফলে তার এই যে অবৈধ যে নকশার নির্বাচন, কমপ্লিট ফ্রডুলেন্ট একটা নির্বাচন, ফ্রড, এই নির্বাচনের মাধ্যমে যে ইতিমধ্যে তো সরকার গঠনের জায়গায় চলেই গেছে, 151 সিট লাগে, 154। তাহলে এদের দিয়ে যদি বোঝাইতে চায় উনি ম্যান্ডেট পেয়েছেন, রাজনৈতিক লেজিটিমেসি পেয়েছেন, 154টা যে সংসদকে প্রত্যক্ষভাবে অবৈধ, কনসেন্ট দিতে পারে নাই জনগণ, 146টার যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, আপনার ক্রেডিবল কন্টেস্ট নাই, সেই সংসদের উপর ভিত্তি করে একদিনও বাংলাদেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় বিদেশি সংগঠনগুলির কাছে ন্যায্যতা পাওয়ার কোন কারণ নাই। এরকম পরিস্থিতিতে নিজে বাঁচবার জন্য, দেশকে বাঁচাবার জন্য যত দ্রুত সম্ভব নেগোসিয়েশনের পথ খোলা দরকার। এবং তা নাহলে কিন্তু পরের দাবি খুব ন্যায্যভাবে উঠবে। একমাত্র দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ করার পর কি হবে সেটা দেশের জনগণ ঠিক করবে। আপনার সঙ্গে নেগোসিয়েশন করে বলতে হবে না কোন ধরনের সরকার কাছে পদত্যাগ করবেন। এই ধরনের আন্দোলন কিন্তু দেশে হয়েছে, সেই আন্দোলন সফলও হয়েছে। আমি বলছি যে সেখানে এইটা যদি আওয়ামী লীগ না বোঝে, আমি আবার বলছি, তার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে, আমাদের সবার জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। সারা দেশের সব মানুষকে গ্রেফতার করে মুখ বন্ধ করে দুঃশাসন চালিয়ে যাওয়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয় নাই, তার পক্ষেও সম্ভব হবে না। আমি ছোট্ট একটা কথা বলি, কবিরের কথা ধরেই, যে দুই দলের পপুলারিটিটা কোন জায়গায়, এটা আমাদের একটা হিসাব আছে। আমি যে হিসাবটা করি সেটা হচ্ছে, যেবার যে দল পরাজিত হয়ে যতটি ভোট পায়, এটা হলো তার সলিড ভোট। ওনারা দুইজনই মুখে ফেনা তোলেন সমগ্র দেশ আমার পিছনে আছে, দ্যাট ইজ নট রাইট। অর্থাৎ দুইটি দলের যদি আমরা পরাজিত সময়ের ভোট কাউন্ট করি, অলমোস্ট দুইটা দল সমানে সমান, অলমোস্ট। এই যে এই অবস্থাকে যদি ওনারা বিবেচনা করেন যে দেশের একটা বিরাট অংশ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না, তারা হচ্ছে সময়ের ডাকে প্রয়োজনে কোন না কোন দলকে সাপোর্ট করে, তাদেরকে চিন্তা করতে হবে তারা কখন কোথায় কি ঘটনা ঘটাতে পারে। এই সম্মানবোধটুক যদি তাদের থাকে, তাহলে কিন্তু তারা নিজেদের চিন্তা চেতনার ভিতরে একটা পরিবর্তন আনতে পারে, রাজনৈতিক প্রজ্ঞার পরিবর্তন। এই সম্মানবোধ জাগ্রত করবার ক্ষেত্রে আমি মনে করি যারা পাওয়ার এক্সারসাইজ করে
পাওয়ারকে ব্যবহার করে অর্থবিত্ত আহরণ করে, তাদের পাওয়ারের প্রতি একটা লোভ থাকতে পারে। এর বাইরে যে সার্ভিস ইন্টালেকচুয়াল বলে এক ধরনের লোক আছে, তারা ইচ্ছে করলে এই ধরনের সরকার, এই ধরনের শাসনের এই যে আপনার এই যে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য বক্তৃতা, বিবৃতি, সেমিনার, টকশো করে, তারা কিন্তু বড় পাপ করছে। আমি ওই সরকারের মধ্যে ওই সম্মান বোধকে জাগ্রত করবার জন্য তাদের প্রতি আমার বিনীত 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 অনুরোধ জানাই। অনেক ধন্যবাদ নুরুল কবির আপনাকে। মুবাশশির ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি বলে শেষ করবো, শুরুই করতে পারি নাই। আসলে মানুষ চায় যে এই টকশোর মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসুক। সমাধান বলতে কি, দেশে একটা শান্তি আসুক, এই তো, আর কিছু না। কিন্তু মানুষকে চায় আওয়ামী লীগ ক্ষমতা গেল না বিএনপি ক্ষমতা গেল, বড় জিনিস না, কিন্তু দেশটা বাঁচবে কিনা এই নিয়ে সংকট, মানে সমস্যা তৈরি হয়েছে। এই অবস্থায় আপনার দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে